Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। ওই তো ব্রিজ, ব্রিজের ওপারে দাঁড়িয়ে রয়েছে সুকু আর সুনিতা। ওই তো ব্রিজ, সুকু, সুনিতা, সুকু, ম্যাডাম। ওরা কি আমার ডাক শুনতে পাচ্ছে না, কিন্তু ব্রিজে পৌঁছাতে পারছি না ম্যাডাম। ব্রিজের সামনেই। হাই। নির্ঝরের স্বপ্ন নিবেদিত আমাদের আজকের গল্প রহস্যাবৃত বালিদি। রচনা সুতপা ভদ্র সরকার। শুরু হচ্ছে গল্প রহস্যাবৃত বালিদি। স্যার, আবার আপনারে বলছি, এই সেতু পার হয়ে যারা ওপারে একবার গেছে তারা কেউ আর ফিরে আসেনি কো। ছোটবেলা থেকেই বাপ দাদাদের কাছে শুনে এসেছি সেতুর ও প্রান্তে রয়েছে মৃত্যুপুরী, যেখান থেকে জীবিত মানুষ ফিরে আসতে পারে না কো। আরে আমার হাতের এই অস্ত্রটা দেখেছো? এটা আমার হাতে যতক্ষণ আছে না, ততক্ষণ আমিও মৃত্যুর সঙ্গে কেন, যে কোনো কিছুর সঙ্গে লড়াই করতে পারবো, বুঝেছো? যে কোনো কিছুর সঙ্গে। নিজের হাতের রিভলভারটা দেখায় জন একজন পেশাদার খুনি। আন্তর্জাতিক বাজারেও তার যথেষ্ট নাম ডাক আছে। খুনের পর কোনো প্রমাণ রাখে না জন, তাই তার বাজার দর বেশ হাই। এই বালি দ্বীপে অবশ্য সে এসেছে সম্পূর্ণ অন্য কারণে। একজন আন্তর্জাতিক মূর্তি পাচারকারী তাকে একটা কন্ট্রাক্ট দিয়েছে, সেই কারণেই তার এখানে আসা। অবশ্য আসার আগে এই ব্যাপারে যথেষ্ট হোমওয়ার্ক করে নিয়েছে জন। এখান থেকে বিষ্ণু মূর্তিটা উদ্ধার করে কিংবা চুরি করে ওনার হাতে তুলে দিলেই উনি নাকি জনকে বিশাল একটা ফ্ল্যাট গিফট করবেন লন্ডনে। এখনো সময় আছে, ফিরে চলুন সাব। ওই দেবতার মূর্তি রক্ষা করছে মহান আত্মারা। ওই মূর্তি নিয়ে আপনি কিছুতেই ফিরে আসতে পারবেন না কো। আরে তুমি অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি ওয়েট করো। হ্যাঁ। জন পা রাখল সেতুর ওপর। হঠাৎ করেই চারদিকের পরিবেশটা যেন পাল্টে যেতে লাগলো। মাঝি জনের হাতটা ধরেছিল, আস্তে আস্তে ছেড়ে দিল। মাঝির চোখটা জলে ঝাপসা হয়ে যাচ্ছে। সেতুটাকে ছুঁয়ে প্রণাম করল মাঝি। বসে পড়ল একটা গাছের গুড়িতে ঠেস দিয়ে। সূর্য পশ্চিমে না হেলা অবধি ও ওখানেই অপেক্ষা করবে। তারপর একাই ফিরে যাবে নৌকো নিয়ে, যদিও সে জানে এই সাহেব আর ফিরে আসবে না। তবু অপেক্ষায় থাকবে সে গোধূলি বেলা অবধি। সেতুর উপরে ওঠার পরই জন দেখতে পায় মন্দিরটা। এই মন্দিরের ছবি দেখেছে জন। এটা হলো কম্বোডিয়ার অঙ্কর ভাট মন্দির। কিন্তু সেই মন্দির বালি দ্বীপে কিভাবে আসবে? এটা হয়তো অঙ্কর ভাটের অনুকরণে হুবহু তৈরি করেছেন ওই পূজারীর দল, যারা সমুদ্র পাড়ি দিয়ে বিষ্ণু মূর্তি নিয়ে লুকিয়ে রেখেছেন এই বালি দ্বীপে। সেতু অতিক্রম করার পর হঠাৎ নেমে এলো নিশ্ছিদ্র অন্ধকার। এটা কিভাবে সম্ভব? এখনো তো সূর্য ঠিক মাথার ওপরে। কি অসম্ভব ঠান্ডা এখানে। চারিদিকে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। কাউকে দেখা যাচ্ছে না, শুধুমাত্র মন্দিরের জ্বলন্ত প্রদীপগুলো পথ দেখাচ্ছে জনকে। ওই তো সেই বিষ্ণু মূর্তি। এত সহজে পেয়ে যাবো ভাবিনি। কেউ তো কোথাও নেই, তাহলে জনকে বাধা দেবে কে? চলো। জন এগিয়ে যায় মূর্তির দিকে। এ কি?
এটা কারা? গাঢ় কয়েকটা অবয়ব তুলে ধরেছে জনের শরীরটা। জন শূন্যে ভাসছে। সে চিৎকার করতে চাইছে, কিন্তু কিন্তু গলা দিয়ে তার আওয়াজ বেরোচ্ছে না। জনকে মন্দির চত্বর থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া হয়েছে। এটা কি? বিরাট বাদুরটা তাড়া করছে জনকে। জন গুলি চালায়, বাতাস কেটে গুলি গিয়ে লাগে বাদুরের গায়ে, কিন্তু কিছু তো হলো না বাদুরের। পালাতেই হবে এখান থেকে। গুলি ছুটতে ছুটতে ছুটছে জন। ওই তো সেই সেতু। সেতুর অপর প্রান্তে দাঁড়িয়ে রয়েছে নৌকার মাঝি। সেতুর অপর প্রান্তে সূর্যের আলোয় আলোকিত হয়ে উঠেছে। দৌড়চ্ছে জন। মাঝি দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল রুমে প্রবেশ করেই সুনিতা দেখল ঠোঁটের কোণায় বাঁকা হাসি নিয়ে বসে আছেন সৌরভ সরকার। লোকটাকে দেখলেই সুনিতার মধ্যে একটা অস্বস্তি কাজ করতে আরম্ভ করে। ভদ্রলোক অত্যন্ত গুণী মানুষ। মহেঞ্জোদারো হরপ্পা নিয়ে ওনার গবেষণার পেপার আছে, কিন্তু মানুষটা ভীষণ রকম ধান্দাবাজ এবং অত্যন্ত ধূর্ত। ওনার ওই নিপাট ভালো মানুষ চেহারাটার আড়ালে যে নিষ্ঠুর কুটিল চেহারাটা আছে, সেটা দেখলে চমকে উঠতে হয়। তবু সুনিতা মুখে মেকি হাসি এনে ওনার দিকে তাকিয়ে বলল, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। সব খবর ভালো তো? তারপর লেখালেখি কেমন চলছে? ঠিকঠাক। সুনিতা, ডক্টর সরকার তোমার সঙ্গে দেখা করবেন বলে আমাদের কলেজে এসেছেন আজকে। তুমি তো জানো উনি বিভিন্ন ঐতিহাসিক গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত, আর সেই ধরনের কোনো প্রজেক্টের উপর সামনের মাসে উনি কাজ শুরু করবেন। উনি তোমার কাছে দারুণ একটা প্রস্তাব নিয়ে এসেছেন। ওনার প্রস্তাব শুনে দেখতে পারো তুমি। আর শোনো, যদি তুমি রাজি থাকো তাহলে ছুটি পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, এইটুকু অ্যাসিওরেন্স আমি দিতে পারি। তবে তুমি ওনার প্রস্তাবে রাজি হবে কি হবে না সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে অবশ্য আমি কোনো রকম ইন্টারফেয়ার করব না। কিন্তু ম্যাম, এখন তো আমার ফার্স্ট ইয়ারের ক্লাস নিতে হবে। পরের পিরিয়ডে থার্ড ইয়ারের ক্লাস নেব বলে দিয়েছি। আসলে ওদের সামনের মাসে এক্সাম, তো তাই। আগুপিছু কিছু না জেনে সৌরভ সরকারের মুখোমুখি হবার কোনো ইচ্ছে সুনিতার নেই। ভদ্রলোকের সরকারের উচ্চ লেভেলে ভালো যোগাযোগ আছে। সুনিতার নতুন চাকরি। উপকার কিছু না করুক, অপকার করতে এই ধরনের মানুষ একেবারে সিদ্ধহস্ত। তাই ওনাকে চটানো খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। নো প্রবলেম, আমি ওয়েট করতেই পারি। আমার কোনো ব্যস্ততা নেই। নাছোড়বান্দা ডক্টর সরকার। লোকটা ছিনে জোকের মতো এখন সুনিতার সঙ্গে এঁটে থাকবে যতক্ষণ না ওনার কার্য উদ্ধার হয়। লোকটার এই গুণের কথা প্রায় সকলেই জানে। ওকে স্যার। ঠিক আছে। সুনিতা মনে মনে একটা অসন্তোষ নিয়ে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু মুখে সে ভাব প্রকাশ করে না। মন দিয়ে ক্লাস নিতে পারছে না সুনিতা। মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করে যাচ্ছে, অসম্ভব বিরক্তিকর একটা অবস্থা। সৌরভ সরকার যা ক্ষমতাবান, এক কথায় তার প্রস্তাব নাকচ করে দেওয়াটা খুব একটা সহজ হবে না। প্রিন্সিপাল ম্যাম তো বলটা পুরোপুরি সুনিতার কোর্টে পাঠিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন ছুটি পেতে সুনিতার কোনো সমস্যা হবে না। এদিকে সৌরভ সরকার যতক্ষণ না সুনিতার সঙ্গে কথা বলছেন ততক্ষণ উনিও নড়বেন না এই কলেজ থেকে। সেক্ষেত্রে ক্লাসটা শেষ হবার পর ওনার সঙ্গে কথা বলে নেওয়াটাই শ্রেয়। প্রিন্সিপাল ম্যাম ছুতো করে উঠে গেলেন। এর অর্থ উনি এই কথোপকথনের সাক্ষী থাকতে চান না। কিন্তু
সুনিতার তো আর উপায় নেই। তাই চুপচাপ সৌরভ সরকার কি বলতে চাইছেন সেটা শুনে নেওয়া ছাড়া ওর কাছে আর কোনো অপশন নেই। হতেও তো পারে ব্যাপারটা সিরিয়াস কিছু নয়, সুনিতার ভয়টা হয়তো পুরোপুরি অমূলক। হ্যাঁ বলুন স্যার, আপনার মতো একজন হাই প্রোফাইল ব্যক্তিত্বের হঠাৎ আমার মতো একজন নগণ্য মানুষের প্রয়োজন কেন পড়ল? সৌরভ সরকার স্পষ্ট বুঝতে পারলেন কিছুটা খোঁচা দিয়ে কথাগুলো বলছে সুনিতা, কিন্তু এইসব কথা গায়ে মাখলে আখেরে ক্ষতি হয়ে যাবে। তাই মৃদু হেসে এই খোঁচা হজম করে নিলেন। তুমি রিসেন্টলি একটা উপন্যাস লিখেছো পুজোর সংখ্যায়, এম আই রাইট? ইয়েস স্যার, কিন্তু ভীষণ অবাক হয় সুনিতা। তার পুজোর সংখ্যায় উপন্যাস লেখার সঙ্গে ডক্টর সরকারের ঠিক কি সম্পর্ক থাকতে পারে? ওখানে তুমি একটা বিষ্ণু মূর্তির কথা উল্লেখ করেছো, যেটা 10 কেজি সোনা দিয়ে তৈরি নিরেট মূর্তি। মূর্তির মুকুটে রয়েছে দুটো বিশাল আকৃতি হিরে। এত বড় হিরে কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে আর নেই। এছাড়া চুনি, পান্না, নীলা ইত্যাদি অনেক দামি পাথর দিয়ে মূর্তিটা নির্মিত। বড় বড় মুক্তো দিয়ে তৈরি হয়েছে বিষ্ণুর কণ্ঠহার। হ্যাঁ লিখেছি। কিন্তু ওই মূর্তিটা ইন্দোচীন, অর্থাৎ বর্তমান দক্ষিণ পূর্ব এশিয়ার বালি দ্বীপের লুকোনো রয়েছে। ওটা পাহারা দেয় কম্বোডিয়ার আঙ্কার ভাট মন্দিরের পূজারীদের প্রেতাত্মা। তাই যে বা যারা ওই দ্বীপে গিয়ে বিষ্ণু মূর্তির সন্ধান পাওয়ার চেষ্টা করেছে তারাই কিন্তু হারিয়ে গেছে ওই দ্বীপে। শত চেষ্টা করেও তাদের আর কোনো খবর পাওয়া যায়নি। এমনকি তারা জীবিত নাকি মৃত এটুকু সংবাদও জোগাড় করা সম্ভব হয়নি। হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন স্যার, কিন্তু স্যার ওটা তো আমার কল্পনা, বাস্তবে ওর কোনো অস্তিত্ব নেই। তাই? হ্যাঁ, একজন প্রকাশক আমার কাছে ভৌতিক উপন্যাস চেয়েছিল, আমি তো একটা ভৌতিক উপন্যাসই লিখেছি শুধু। কিন্তু আপনার মতো একজন জ্ঞানী মানুষ এই উপন্যাসটা নিয়ে এত উতলা হচ্ছেন কেন, সেটাই তো আমার বোধগম্য হচ্ছে না। আরে আছে। প্রচণ্ড অবাক হয়েছে সুনিতা। ডক্টর সরকার কি সত্যি সত্যি পাগল হয়ে গেলেন? তা না হলে একটা ভৌতিক উপন্যাস নিয়ে এরকম উতালপনা করছেন কেন? তুমি মিথ্যে কথা বলছো। না। হ্যাঁ, এটা কখনোই তোমার কল্পনাপ্রসূত নয়। তোমার দেওয়া তথ্যগুলো অদ্ভুতভাবে মিলে যাচ্ছে একজন উর্দু লেখকের বর্ণিত ওই বিষ্ণু মূর্তির সঙ্গে। সেটা কি করে? আচ্ছা, তুমি যদি ওনার লেখা চুরি করে থাকো তাহলে তো সেটা অন্য কথা। চুরি? হ্যাঁ, কিন্তু তুমি তো উর্দু ভাষা জানো না, তাহলে সেই ভাষায় লেখা গল্প থেকে তুমি তথ্য চুরি করবে কিভাবে? তুমি ইচ্ছে করলে কোনো উর্দু টিচারকে দিয়ে আমার বলা কথাগুলোর সত্যতা যাচাই করে নিতে পারো। না স্যার, তার দরকার হবে না। আরে তাহলে কোথা থেকে পেলে এই সব তথ্য সেটা কিন্তু আমাকে জানতেই হবে। প্লিজ স্পিক আউট সুনিতা। সুনিতা মাথাটা নিচু করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। আসলে লেখকরা তো প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য নিয়ে সেটা নিজের লেখনীতে গুঁজে দেয়। তার মধ্যে কিন্তু কোনো অন্যায় নেই। সেকেন্ড হ্যান্ড ইনফরমেশনকে চালিয়ে দেয় প্রাইমারি ইনফরমেশন হিসেবে। কিন্তু এটাকে আর যাই হোক চুরি বলাটা ঠিক যুক্তিযুক্ত হবে না। কিন্তু এই উপন্যাস রচনার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম ঘটেছিল। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। তবে বিশ্বাস করুন, আমি এই লেখা কোনো বই থেকে চুরি করিনি। হ্যাঁ, তবে ওই পুরুলিয়ার টুসু উৎসবের সময় একটা মেলা বসে, আমি গতবার সেই মেলায় গিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, আর সেখানেই এক আদিবাসী যুবকের সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল। আচ্ছা। ওর নাম ছিল সুকু মান্ডি। ও ছিল আমাদের গাইড। বিভিন্ন ধরনের লোমহর্ষক গল্প বলতো সুকু। একসময় ও জাহাজের খালাসি হিসাবে কাজ করেছে কিনা, আর সেই সুবাদে বিভিন্ন দেশে ঘুরেছে সুকু। তারপর ওর বিভিন্ন অভিজ্ঞতা ও তুলে ধরতো আমাদের কাছে।
ও যখন এই বিষ্ণুমূর্তির গল্পটা বলছিল, তখন ওর বলার গুণেই হোক বা অন্য অন্য যে কোনো কারণেই হোক, গল্পটার প্রতিটি চরিত্র হয়ে উঠেছিল ভীষণভাবে জীবন্ত। বাহ! আর শুকুর প্রতিটি কথা আমার মনের গভীরে যেন গাঁথা হয়ে গিয়েছিল। আর পুজোর আগে যখন ভৌতিক গল্প লেখার প্রস্তাব আসে, তখন শুকুর বলা এই গল্পটাই আমি হুবহু লিখে দিয়েছিলাম। আমি দেখা করতে চাই শুকুর সঙ্গে। কিন্তু কিন্তু স্যার, ও হুড়ায় থাকতো। আমি তো এইটুকুই শুধু জানি। ব্যাস, এতেই হবে। শুকুকে আমি ঠিক খুঁজে নেব। কিন্তু আপনি শুকুকে খুঁজছেন কেন, সেটা যদি একটু বলেন। সেটা তো এক কথায় বলা সম্ভব নয়। তোমার হাতে কি সেই কাহিনী শোনার মতো যথেষ্ট সময় রয়েছে? হ্যাঁ স্যার, আজকে 2টো ক্লাস আমি পোস্টপন করে দিয়েছি। ভেরি গুড, ভেরি গুড। এই কাহিনীর সূত্রপাত কিন্তু দ্বাদশ শতাব্দীতে। আচ্ছা। সেই সময় কম্বোডিয়া ছিল খেমের রাজাদের শাসনাধীন। কম্বোডিয়া, লাওস আর ভিয়েতনাম নিয়ে গড়ে উঠেছিল ইন্দোচীন। এদের একত্রে সুবর্ণভূমিও বলা হতো। কম্বোডিয়ার রাজা দ্বিতীয় সূর্য বর্মন প্রতিষ্ঠা করেছিলেন আঙ্কর ভাট বিষ্ণু মন্দির। মন্দিরের অধিষ্ঠিত বিষ্ণু মূর্তিটি তৈরি করতে লেগেছিল 10 কেজি সোনা। 10 কেজি? হ্যাঁ, বিশাল আকৃতি দুটো হিরে স্থান পেয়েছিল বিষ্ণু মূর্তির মুকুটে। এছাড়াও নীলা, রুবি, চুনি, পান্না ইত্যাদি সব দুর্মূল্য পাথর ছিল ওই মূর্তির শরীরে। কিন্তু কোনো কারণে পট পরিবর্তন ঘটে। কোনো এক কারণে আঙ্কর ভাটের বিখ্যাত বিষ্ণু মন্দির অধিগ্রহণ করেন বৌদ্ধরা। এই ঘটনায় হিন্দু মন্দিরের সেবায়েতের দল আতঙ্কিত হয়ে পড়লেন। দেবতা রুষ্ট হলে তার ফল ভোগ করতে হবে মন্দিরের সেবায়েতদের, কারণ বিষ্ণুদেব অত্যন্ত জাগ্রত ছিলেন। অবশেষে এক রাতের অন্ধকারে বিষ্ণু মূর্তি নিয়ে কয়েকটি বড় বড় নৌকো উত্তাল সমুদ্রের বুকে পাড়ি দেয়। শোনা যায় ভিয়েতনামের কাছাকাছি এক দ্বীপে লুকোনো রয়েছে ওই বিষ্ণু মূর্তি। ওই মূর্তির লোভে ওই দ্বীপে বারবার হানা দিয়েছে বিভিন্ন অ্যান্টিক পাচারকারী চক্র। এছাড়াও ওই মূর্তি নিজের সংগ্রহশালায় রাখতে চান অনেকেই। যে কোনো কারণেই হোক, ওই মূর্তির লোভে যারা ওই দ্বীপে পাড়ি দিয়েছে তাদের কেউ কিন্তু ফিরে আসতে পারেনি বাইরের পৃথিবীতে। অদ্ভুতভাবে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে ওই দ্বীপ থেকে। তাই আজও ওই দ্বীপ পুরোপুরি রহস্যাবৃত। কথিত আছে 5 জন সেবায়েতের প্রেতাত্মা পাহারা দিচ্ছে ওই হিন্দু দেবদেবীর মূর্তি। এই তথ্য আমার কাছে ছিল, কিন্তু তোমার কাছে আমি এই প্রথম শুনলাম ওই দ্বীপ থেকে একজন মানুষ জীবন্ত অবস্থায় ফিরে এসেছে। তাই আমাকে তো তাকে খুঁজে বের করতেই হবে। তুমি যেহেতু আমাকে এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা দিলে, তাই আই অ্যাম সো মাচ গ্রেটফুল টু ইউ। কিন্তু শুকুর কাছ থেকে যেসব তথ্য পাবেন সেগুলো কি প্রজেক্টের কাজে লাগবে? আরে, তোমাকে ছাড়া এই প্রজেক্টের কাজ সম্ভব হতে পারে, কিন্তু শুকুকে ছাড়া এই কাজ সম্পূর্ণ হবে না। ও হবে আমাদের গাইড। তুমি এই প্রজেক্টে পার্টিসিপেট করবে কিনা সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। সুনিতা এতক্ষণে বুঝতে পারল সে কত বড় ভুল করে ফেলেছে। একটা নিরীহ মানুষকে ঠেলে দিয়েছে বিপদের মধ্যে, কিন্তু এখন তো তাসটা হাতের বাইরে বেরিয়ে গেছে। এমতাবস্থায় সুনিতার পক্ষে কি শুকুকে বাঁচানো আদেও সম্ভব হবে? ভাবনা চিন্তার জন্য একটু সময় দরকার সুনিতার। প্রয়োজনে সে নিজে থেকেই প্রস্তাব দেবে সৌরভ সরকারের সফর সঙ্গী হওয়ার জন্য। ঠিক 2 দিন পর অচেনা নম্বর থেকে ফোনটা এসেছিল সুনিতার কাছে। হ্যালো। হ্যালো, হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কে বলছেন? ম্যাডাম, আমি সুকু বলছি। আমি তো বিপদে পড়ে গেলাম ম্যাডাম। বিপদ কিসের? গল্প শুনিয়ে এরম বিপদে পড়বো জানলে আমি কখনো আপনাদেরকে আমার গল্প শোনাতাম না। কি বলছো? আপনারা শহরের মানুষরা কত স্বার্থপর ম্যাডাম। ম্যাডাম, কি হয়েছে কি আমাকে খুলে বলবে?
ম্যাডাম আমাকে টিমের গাইড হিসেবে বালি দ্বীপে যেতে বলছে, কেন? যেখানে রয়েছে ওই বিষ্ণু মূর্তি। কিন্তু কিন্তু আমি জানি ওই মূর্তি নিয়ে কেউ জীবিত অবস্থায় ফিরে আসতে পারবে না ওই দ্বীপ থেকে। সে তো জানি, তুমি গল্প বলেছো। সবাই হারিয়ে যাবে ওই দ্বীপে। হ্যাঁ। একবার প্রাণ নিয়ে ফিরে এসেছি আমি, কিন্তু বারবার কি ফিরে আসতে পারবো বলেন ওই অভিশপ্ত দ্বীপ থেকে? 1000 বছর ধরে পূজারীদের আত্মা পাহারা দিচ্ছে বিষ্ণু দেবতার মূর্তি। সেই মূর্তি ওরা শয়তানদের হাতে তুলে দিবে কেন বলতে পারেন? শোনো শোনো শোনো, তুমি কি যেতে রাজি হয়ে গেছো? রাজি না হয় কোনো উপায় নেই ম্যাডাম, নালে সে কি? আমার পরিবারকে শেষ করে দিবে ওরা। ওরা ভয়ঙ্কর লোক, জানেন না ম্যাডাম। বলছো তুমি রাজি? কি করব, ছাড়ছি ম্যাডাম, এখন ছাড়ছি। আচ্ছা আচ্ছা। ফোনটা রেখে দেয় সুকু। সুনিতার মাথা ঝিমঝিম করছে। নিজের অজান্তে ও একজন মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। কি হলো এটা? বিবেকের দংশনে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে সুনিতা। এইভাবে? ও কোনোভাবেই নিজের দায় এড়িয়ে যেতে না, পারছে এটা আমি না। বড্ড ভুল করেছি। পরদিন সকালে একটা ফোন যায় ডক্টর সৌরভ সরকারের কাছে। হ্যালো। হ্যাঁ স্যার, আমি সুনিতা কথা বলছি। আরে আরে কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আমি কি আপনাদের ট্যুর পার্টনার হতে পারি? হ্যাঁ, অলওয়েজ অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। দমদম এয়ারপোর্টেই পরিচয় পর্বটা মোটামুটি সেরে ফেলা হয়েছে, কিন্তু শঙ্কর নামের ছেলেটির আপাত পরিচয়ের আড়ালে অন্য একটা পরিচয় লুকিয়ে রয়েছে। সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছে সুনিতা, কিন্তু অবাক হয়ে গেছে অন্য কারণে। শঙ্করের আসল পরিচয় জানে সুকু মান্ডি। সেটা যদিও খোলসা করে বলার সুযোগ এখনো পায়নি, তবে সুযোগ ঠিকই পাওয়া যাবে। হয়তো একটু অপেক্ষা করতে হবে। ভিয়েতনামের কান্থু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওরা যখন নামলো, ওদের দেশের ঘড়িতে সময় তখন সকাল 7:30। এয়ারপোর্টের বাইরে গাড়ি ওয়েট করছিল ওদের জন্য। সেই গাড়ি ওদের হোটেলে পৌঁছে দিল। সুনিতা হোটেলে ঢুকেই যাকে দেখল, তাকে এখানে দেখবে বলে মোটেও আশা করেনি সুনিতা। মিস্টার ড্যানিয়েল? উনি হলেন মিস্টার ড্যানিয়েল। বম্বের এক শপিং মলের 3rd ফ্লোরে রয়েছে ড্যানিয়েল অ্যান্টিক শপ। এই শপে প্রাচীন ও দুর্লভ ঐতিহাসিক কিংবা প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শনের অসাধারণ রেপ্লিকার সংগ্রহ দেখলে চোখ ধাঁধিয়ে যায়। বিভিন্ন ইতিহাসবিদদের এখানে নিত্য আনাগোনা। শৌখিন এবং অর্থবান মানুষরা হলেন ওই দোকানদারের নিত্য খরিদ্দার। কিন্তু বছর 2 আগে পুলিশ গ্রেফতার করে মিস্টার ড্যানিয়েলকে। জানা যায় দেশের বিভিন্ন প্রান্তে তার এজেন্ট রয়েছে। তারা বিভিন্ন পুরনো মন্দির বা জাদুঘর থেকে পুরনো দুষ্প্রাপ্য মূর্তি চুরি করে কিংবা অন্য কোনো উপায়ে সংগ্রহ করে। মিস্টার ড্যানিয়েল সেগুলো বিক্রি করেন চোরা বাজারে। আসলে মিস্টার ড্যানিয়েল আন্তর্জাতিক চোরাচালানের সঙ্গে যুক্ত। উনি যে পুলিশ হেফাজতে নেই সেই খবরটাই ছিল না সুনিতার কাছে। সুনিতা ওনাকে দেখেও না দেখার ভান করছিল, কিন্তু ভদ্রলোক সে সুযোগ দিলেন না সুনিতাকে। যদিও ওনাকে ভদ্রলোক বলাটা হয়তো উচিত হবে না। How are you, Sunita madam? এত দূর যখন এসে পৌঁছেই গেছি তখন অবশ্যই ভালো আছি। একদম ঠিক কথা। নির্লজ্জভাবে হাসতে লাগলো মিস্টার ড্যানিয়েল। সুনিতা এগিয়ে যায় নিজের রুমের দিকে। ঘণ্টাখানেক পর শুকুর সঙ্গে একান্তে কথা বলার সুযোগ পায় সুনিতা। ম্যাডাম, ও শঙ্কর বলে যে ছেলেটা এসেছে না, হ্যাঁ। ও একজন চোরা শিকারী। চোরা শিকারী? হ্যাঁ, আন্তর্জাতিক বাজারে ওকে সবাই লিও নামে চিনে। আচ্ছা। ওর হাতের নিশানাও ব্যর্থ। এক গুলিতে টার্গেটকে মাটিতে শুয়ে দেবার ক্ষমতা আছে ওর। সে কি? আর বলেন কেন, জলদাপাড়া অভয়ারণ্যে আমার চোখের সামনে ওর গুলি বাতাস কেটে গিয়ে ঢুকে গেছিল গন্ডারের 2 চোখের মাঝখানে। শুয়ে পড়েছিল গন্ডার। সুনিতা স্থানবৎ হয়ে বসে থাকে। এখন চুপচাপ অপেক্ষা করা ছাড়া
ওর আর কিছুই করার নেই। এখানে ওর নিজের ভূমিকাটা কি সেটা খুব ভালোভাবে বুঝতে পারছে না সুনিতা। তীব্র আওয়াজ করে রুমের কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে সুনিতা দেখল ডক্টর সরকার দাঁড়িয়ে রয়েছেন। সুনিতা, সুনিতা, তোমাকে একবার আমার সঙ্গে বেরোতে হবে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তুমি একজন ইতিহাসবিদ আর তার উপরে মহিলা। তুমি সাথে থাকলে বিভিন্ন জায়গায় যাওয়ার পারমিশন জোগাড় করতে কিন্তু আমার অসুবিধা হবে না। ওহ, কিন্তু আমাকে আধ ঘন্টা সময় দিতে হবে। না 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 না, এতটা সময় দেওয়া যাবে না। মিনিট 15 মধ্যে কিন্তু তৈরি হয়ে নাও। চলে গেলেন ডক্টর সরকার। কথা বাড়িয়ে লাভ হবে না, এটুকু বুঝে গেছে সুনিতা। ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। উত্তাল সমুদ্রের বুকে ঢেউয়ের মাথায় নাচতে নাচতে এগিয়ে চলল নৌকো। বালি দ্বীপে যাওয়ার পারমিশন জোগাড় করা যায়নি, কিন্তু এই বিশাল সমুদ্রের বুকে নৌকা কোথায় নোঙর করবে তার খবর কে রাখে? অতিরিক্ত টাকার বিনিময়ে মাঝিরা রাজি হয়েছে 5 জনের এই দলটাকে বালি দ্বীপে নিয়ে যেতে। একটা বিশাল ব্যাগ কোথা থেকে যেন জোগাড় করেছে শঙ্কর, যেটাকে এক মুহূর্তের জন্য সে হাতছাড়া করছে না। দুপুর নাগাদ নৌকা গিয়ে উঠল শুনশান এক দ্বীপের চরে। সুকু, এবার তোমাকে কাজ শুরু করতে হবে। আবার আপনাদের সাবধান করে দিচ্ছি স্যার, ওই সেতু যারা অতিক্রম করেছে তারা কেউ ফিরে আসেনি। না না, তোমাকে সেতুতে উঠতে হবে না, তুমি শুধু সেতু অবধি আমাদের নিয়ে চলো। বলেন স্যার? হ্যাঁ, এই চলো। নির্জন দ্বীপে তো রাগঢাকের প্রয়োজন নেই। শঙ্কর ব্যাগ থেকে বন্দুক বার করল। দ্বীপের মধ্যে একটু হাঁটার পরেই অরণ্য ক্রমশ গভীর হচ্ছে। এক অদ্ভুত গা ছমছম ভাব যেন চারদিকে। প্রকৃতি যেন ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। নিস্তব্ধ দ্বীপে নিস্তব্ধতা খান খান করে দিচ্ছে সমুদ্রের ঢেউ ভাঙার শব্দ। কিন্তু কোথাও যেন একটা অতি প্রাকৃতের অস্তিত্ব টের পাচ্ছে সুনিতা। সেই শক্তি যেন তাকে সাবধান করে দিতে চাইছে। বুকের ওপর ঝুলতে থাকা মা কালীর লকেটটাকে এক হাতে চেপে ধরল সুনিতা। সূর্য ঠিক মধ্য গগনে। সৌরভ সরকার আর মিস্টার ড্যানিয়েল প্রচণ্ড উত্তেজিতভাবে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। মিস্টার ড্যানিয়েল ওর সবচেয়ে ভরসার এজেন্ট শুকলালকে এখানে পাঠিয়েছিলেন, কিন্তু তার আর কোনো খবর পাওয়া যায়নি। তাই অন্যের ভরসায় না থেকে ড্যানিয়েল নিজেই চলে এসেছেন এই বালি দ্বীপে। হ্যাঁ, বাকিরা অবশ্য চুপচাপ হেঁটে চলেছে। সুকুমান্ডি হলো পথপ্রদর্শক, তাই ওকেই অনুসরণ করছে সকলে। সুনিতা নিজে থেকে হয়তো কিছুই বলছে না, কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে দায়সারাভাবে। সুকো, ক্যান ইউ রিমেম্বার দ্য রোড? হ্যাঁ স্যার, আর অল্পক্ষণ পরেই পৌঁছে যাব ওই সেতুর মুখে। শোনো, আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করবে না কিন্তু, আর করলে তার ফল হবে কিন্তু ভয়ঙ্কর। সেটা আমার অজানা নয়, কিন্তু স্যার ওই সেতুতে আমি উঠবো না। আমার আপত্তি আছে উঠতে। এত দূর যখন চলেই এসেছো, তখন তো এক যাত্রায় পৃথক ফল হওয়া উচিত হবে না। মরলে সবাই একসাথে মরবো ওই পূজারী প্রেতাত্মাদের হাতে। কিন্তু স্যার, শুকু তো আমাদের ওই সেতু অবধি পৌঁছে দিচ্ছে। তারপরও যদি সেতুতে উঠতে না চায়, সেক্ষেত্রে আমার মনে হয় ব্যাপারটা কনসিডার করা উচিত স্যার। আরে, বিষ্ণুমূর্তি কোথায় আছে সেটা না জানা অবধি আমার পক্ষে কারো কথা তো ভাবা সম্ভবই না। স্যার, আমরা পৌঁছে গেছি, ওই দেখেন। কি আশ্চর্য, এত কাছে একটা সেতু রয়েছে আর এতক্ষণ আমরা দেখতেই পাইনি। সেতুর উপর ওঠার সঙ্গে সঙ্গে সবার পা যেন আটকে গেল। সেতুর অপর প্রান্তে চোখের সামনে দেখা যাচ্ছে এক বিশাল মন্দির। এটা এটা আঙ্কর ভট মন্দিরের রেপ্লিকা, হুবহু নকল। তার মানে এর মধ্যেই আছে বিষ্ণুমূর্তি।
উত্তেজনায় চিৎকার করে ওঠেন সৌরভ সরকার। এক দৌড়ে সেতু অতিক্রম করে ফেলল 3 জন মানুষ, সৌরভ সরকার, মিস্টার ড্যানিয়েল এবং শঙ্কর। শুকু শক্ত করে ধরে রেখেছে সুমিতার হাত। তারা দুজন সেতুতে পা দিয়েছিল, কিন্তু সেতু অতিক্রমের সাহস দেখায়নি তারা। যে পথে সেতুতে উঠেছিল ফিরে গেছে সেই পথ ধরে। এটাই জীবিত আর মৃতদের মধ্যে যোগসূত্র সেতু। এই সেতু অতিক্রম করে ওদিকে পৌঁছে গেলে আর ফিরে আসা সম্ভব হবে নি। স্থানীয় লোকজনের ভাষায় সেতুর উপারে রয়েছে মৃত্যুপুরী, বুঝলেন ম্যাডাম? বুঝলাম। বিজ্ঞানের ভাষায় হয়তো এর কোনো ব্যাখ্যা সম্ভব নয়, তবু আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করেছি শুকু। কিন্তু তোমার বিশ্বাস যদি সত্যি হয়, তাহলে তো ওনারা 3 জন চিরদিনের মতো হারিয়ে গেল এই পৃথিবী থেকে, কি তাই না শুকু? কোনো উত্তর দেয় না শুকু, কিন্তু ওর চোখের ভাষা অনেক কিছু বুঝিয়ে দেয়। তবু ওরা দুজন অপেক্ষা করতে থাকে, যদি ফিরে আসে বাকি মানুষগুলো। এ কোথায় এসে উপস্থিত হলো তারা? কি অসম্ভব ঠান্ডা চারিদিকে! শতাব্দীর প্রাচীন গন্ধ তীব্রভাবে ভেসে বেড়াচ্ছে বাতাসে। চারিদিকে শোনা যাচ্ছে প্রচুর মানুষের ফিসফিসানি, কিন্তু তারা ছাড়া এই মুহূর্তে অন্য মানুষের চিহ্ন মাত্র নেই। কিন্তু সেই ফিসফিসানি আওয়াজ শুনে ওদের শরীরের ভিতর দিয়ে যেন ঠান্ডা রক্ত স্রোত বয়ে যাচ্ছে। হঠাৎ কর্কশ শব্দে ডেকে উঠল পেঁচা। সূর্য যেন হঠাৎ করেই অস্ত চলে গেছে দিক ও চক্রবালে। সেতু অতিক্রম করার পর অন্ধকার পুরোপুরি গ্রাস করেছে প্রকৃতিকে, কিন্তু সেই অন্ধকারের মধ্যে মন্দির দৃশ্যমান। সেখানে চলছে হাজার হাজার প্রদীপ। সৌরভ সরকার, মিস্টার ড্যানিয়েল আর শঙ্করের মতো মানুষের বুকের ভেতরে ভয় জমা হচ্ছে ধীরে ধীরে। শঙ্কর বাগিয়ে ধরল নিজের বন্দুকটা। বিপদ বুঝে গুলি ছুটতে ছুটতে ওই সেতুতে উঠে পড়বে সে। এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে সেতুটা। আরে অদ্ভুত ব্যাপার স্যার, লক্ষ্য করেছেন? চারিদিকেই তো অদ্ভুত কাণ্ড কারখানা দেখছি। কোনটা বলতে চাইছো তুমি? সেতুটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, কারণ ওখানে যথেষ্ট আলো রয়েছে। ওই দেখুন, সুকু আর সুনিতা ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে সেতুর ওপারে। সুকু আর সুনিতা সেতুর ওপারে? আমার কথা অমান্য করেছে ওরা? এত সাহস! সঙ্গে সঙ্গে একটা বাদুড় বিকট শব্দে ডেকে উঠে ডানা ঝাপটাতে ঝাপটাতে এসে পড়ল ডক্টর সরকারের ঘাড়ের ওপর। মাটিতে শুয়ে পড়লেন ডক্টর সরকার, কিন্তু ডক্টর সরকারের মাথার চুল সমেত কিছুটা চামড়া ছিঁড়ে গেল বাদুড়ের নখের আঘাতে। কাঁকিয়ে উঠলেন সৌরভ সরকার। কি এটা, এত বড় বাদুড়? শঙ্করের চোখে স্পষ্ট ভয়ের চিহ্ন। বিভিন্ন অভয়ারণ্যে বহু ভয়ঙ্কর প্রাণীকে একটা গুলির আঘাতে শুইয়ে দিয়েছে শঙ্কর, কিন্তু কিন্তু আজ সেও ভয় পাচ্ছে। চোখের দৃষ্টি সয়ে এসেছে পরিবেশের সঙ্গে। চোখের সামনে স্পষ্টভাবে ধরা দিচ্ছে বিশালাকৃতি মন্দির। মন্দিরের ভেতর প্রবেশ করল 3 জন। মন্দিরের ভেতরে আলোর রোশনাই, সারি সারি প্রদীপ জ্বলছে সেখানে। চোখের সামনে দণ্ডায়মান 10 কেজি সোনা দিয়ে নির্মিত সেই বিষ্ণু মূর্তি। কি অসামান্য তার রূপ! মুকুটের হিরে থেকে জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। ওয়াও! ড্যানিয়েল, ড্যানিয়েল, এর দাম কত হতে পারে? কোনো আন্দাজ আছে তোমার? হঠাৎ যেন একটা অট্টহাসি শোনা গেল। সেই অট্টহাসি প্রতিধ্বনিত হতে থাকলো মন্দিরের এক দেয়াল থেকে আরেক দেয়ালে, কিন্তু চারিদিকে কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। ডক্টর সরকার, এই মূর্তির দাম হয়তো কয়েকশো কোটি টাকা। কয়েকশো? কিন্তু এই জায়গা থেকে মূর্তি নিয়ে যাওয়া কি আদৌ পসিবল হবে? আরে আরে, এত ভয় পাচ্ছ কেন ড্যানিয়েল? ওই দেখুন। ড্যানিয়েল অঙ্গুলি নির্দেশ করলেন। বিষ্ণু মূর্তির পাশেই রয়েছে তার বাহন গরুর।
কি অসম্ভব জীবন্ত গরুরের চোখ দুটো! গরুরের নখে লেগে রয়েছে রক্তমাখা চুল। স্যার, এটা তো সেই বাদুরটা। শঙ্কর, শঙ্কর তুমি রেডি তো? রেডি স্যার। তাহলে তাহলে দেরি করছো কেন? মাত্র কয়েক হাত দূর থেকে বাতাস কেটে ছুটে গেল শঙ্করের ছোড়া গুলি। কিন্তু কিন্তু কিভাবে লক্ষ্যভ্রষ্ট হলো গুলিটা? আবার ছুড়ল গুলি, কিন্তু কোনো হেলদোল নেই বিশালাকৃতি পাখিটার। সৌরভ সরকার দৌড়ে গিয়ে ছোঁয়ার চেষ্টা করলো বিষ্ণুমূর্তি, কিন্তু তার আগেই দুটো শক্ত হাত তার গলাটা টিপে ধরল। কারোকেই দেখা যাচ্ছে না চারিদিকে, কিন্তু তাদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। ড্যানিয়েল ও শঙ্কর পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কেউ যেন চেপে বসেছে তাদের বুকের ওপর। ক্রমশ বাড়ছে সেই চাপ। ওদের চোখগুলো ঠেলে বেরিয়ে আসতে চাইছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে। মন্দিরের প্রদীপগুলো জ্বলছে, মন্দিরে চলছে এক আলো আঁধারির খেলা। ওদের তিনজনের শরীরের ওপর থেকে ধীরে ধীরে চাপ কমে যাচ্ছে। কয়েকটা অবয়ব দেখা দিচ্ছিল মন্দির গৃহে। সেই গাঢ় অন্ধকারের অবয়ব ঘিরে রেখেছে বিষ্ণু মূর্তিকে। তাদের অতিক্রম করে ওই মূর্তির কাছে পৌঁছানো এক প্রকার অসম্ভব। নো নো, উই হ্যাভ টু লিভ, উই হ্যাভ টু লিভ। এখানে থাকলে মৃত্যু অনিবার্য। দৌড়চ্ছেন মিস্টার ড্যানিয়েল। ওর পিছনে শঙ্কর আর ডক্টর সরকার। বিশালাকৃতি বাদুরটা তাড়া করেছে ওদের। ওই তো ব্রিজ, ব্রিজের ওপারে দাঁড়িয়ে রয়েছে শুকু আর সুনিতা। ওই তো ব্রিজ। সুনিতা! শুকু, ম্যাডাম, ওরা কি আমার ডাক শুনতে পাচ্ছে না? কিন্তু ব্রিজে পৌঁছাতে পারছি না ম্যাডাম। ব্রিজ তো সামনেই। হাই লিও! চমকে তাকায় শঙ্কর। এ কি? এ তো জন, প্রফেশনাল কিলার। বছর দুয়েক আগে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। একই হঠাৎ একটা অট্ট হাসি শোনা যায়। একই শুক্লাল, তুমি? আমি সেই শুক্লাল। ভালোই হলো স্যার, এবার থেকে আমরা একসাথে থাকবো। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাইছো তুমি? এখনো বুঝতে পারছেন না স্যার? আপনার মৃত। হোয়াট? আপনাদের মৃতদেহ পড়ে রয়েছে মন্দির প্রাঙ্গণে। পাঁচজন মহান আত্মা রক্ষা করছে বিষ্ণুমূর্তি। শয়তান মানুষের কি ক্ষমতা যে তারা ওই আত্মাদের পরাজিত করবে? ওই সেতুটা হলো জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণের সেতু। জীবন্ত মানুষ ওই সেতু অতিক্রম করে অপর প্রান্তে চলে আসতেই পারে, কিন্তু একবার ওই মৃত্যুপুরীতে প্রবেশ করলে তো আর পার্থিব জীবনে ফেরা সম্ভব নয়। কি? চারিদিকে তাকিয়ে দেখুন স্যার, এখানে কত মানুষের ভিড়। লোভের বশবর্তী হয়ে আমরা সবাই এই সেতুটা অতিক্রম করে ফেলেছি। আমাদের পক্ষে আলোর পৃথিবীতে আর ফেরা সম্ভব নয়। আর ফেরা সম্ভব নয়। সন্ধে হতে খুব বেশি দেরি নেই। ম্যাডাম, এবার ফিরতে হবে। নৌকো ঘাটে অপেক্ষা করছে। কিন্তু আর একটু অপেক্ষা করলে হতো না? কোনো লাভ নেই ম্যাডাম, ফিরে চলুন। ওটা হলো জীবন মৃত্যুর সন্ধিক্ষণ সেতু। হ্যাঁ, জন্মালে মরিতে হবে, সেটা তো সবাই জানি, কিন্তু মরণের পর কি আর ফেরত আসা সম্ভব? না,
সম্ভব নয়, আপনিই বলেন। একেবারেই সম্ভব নয়। চলেন, ফিরত চলেন। দুটো মানুষ ফিরে যাচ্ছে। সেতুর অপর প্রান্ত থেকে কয়েকশো চোখ সেদিকে তাকিয়ে ভাবছে, যদি তারাও লোভকে জয় করতে পারত। শুনছিলেন নির্ঝরের স্বপ্ন নিবেদিত আজকের গল্প রহস্যাবৃত বালি দ্বীপ। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন সৌভিক সরকার সঞ্জয়, মাঝি এবং সূত্রধারের ভূমিকায় সুদীপ্ত, সুকু, জন, শঙ্কর এবং ড্যানিয়েলের ভূমিকায় অরূপ, সুনিতা এবং প্রিন্সিপাল সুমিতা। গল্পের সম্পাদনা সুদীপ্ত দাস, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।